নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো চলো, তোমরা সকলে রেডি তো? ঝটপট চলে এসো খাতা পেন নিয়ে। আজকের আমাদের সম্পূর্ণ একটি নতুন অধ্যায়। আজকের অধ্যায়ের নাম হলো জীবনের প্রবাহমানতা, কন্টিনিউটি অফ লাইফ। ঠিক আছে, চলো, আগের দিনে পড়াটা হয়ে গেছে নিশ্চয়ই। আগের দিন আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? আগের দিন আলোচনা করেছিলাম আমরা জীবজগতের নিয়ন্ত্রণের যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে, আমরা নিয়েছিলাম একটা প্রশ্নোত্তর পর্ব। এবার আজকে কি করব? আজকে আমরা শুরু করতে চলেছি জীবনের প্রবাহমানতা। তো শুরু করার আগে তোমাদের সকলকে আরও একবার বংশীতে অনেক 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 স্বাগত। চলো তাহলে আমরা দেখি আজকে আমাদের নতুন টপিক কি কি আছে। দেখো কি বলছে, কোষ বিভাজন, কোষ চক্র। প্রথমে আমরা যেটা পড়ব কোষ বিভাজন এবং কোষ চক্র। যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজন কি? যেখানে জনিত্রী কোষ থেকে একটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে সেটাকে বলা হচ্ছে কোষ বিভাজন। কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে বলা হয় কোষ চক্র। চক্র কি? চক্র বা সার্কেল হচ্ছে, দেখবে গোল গোল আবর্তন, গোল হয়। এবার কি দেখো, কোষের বৃদ্ধি ও বিভাজন, কোষের বৃদ্ধি, তারপর বৃদ্ধি হওয়ার পর সে পরিণত হওয়ার পর তার বিভাজন, এই বিভাজনের বিভিন্ন দশার যে চক্রাকারে আবর্তন, এটাকে বলা হয় কি? কোষ চক্র। বিজ্ঞানী ফ্লেমিং সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। সালামান্ডার কোনগুলো জানো? সালামান্ডার হলো যেগুলো ওই গিরগিটি টাইপের, ওইগুলোর মধ্যে, গিরগিটির মধ্যে কি ফ্লেমিং প্রথম কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন। কোষ বিভাজনে একটি জনিত্রী নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোম, ডিএনএ, জিন ইত্যাদি কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে। এরপর দেখি আমরা, এরপর কি দেখব? এরপর দেখব ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। এগুলো কি? তার আগে আমাদেরকে জানতে হবে ক্রোমোজোম কি, ডিএনএ কি, তার মধ্যে জিন কি, এগুলো আমাদেরকে তার আগেই জানতে হবে, তারপর তো জানবো এদের মধ্যে আন্তঃসম্পর্ক। তো চলো দেখে নিই। প্রথমে আমরা দেখব কি, যে ক্রোমোজোম কি। তো ক্রোমোজোম কি না, বলছে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। তাহলে ক্রোমোজোম কি না, ক্রোমোজোম হচ্ছে যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে, কি বলছে না, যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে, তার আগে হচ্ছে নিউক্লিয়াস মধ্যস্থ। আমরা কি দেখছি যে কোষ বিভাজন, এটা একটা দেখলাম যে কোষ বিভাজন সম্বন্ধে, যেটা জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। এবার ক্রোমোজোমটা আমরা কি দেখছি না, কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিয় জালিকা থাকে, সেখানে কি হয়, সেখানে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, উৎপন্ন যে নিউক্লিয় প্রোটিনটা, সেই নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল, ঠিক আছে, প্রজননে সক্ষম তারা স্বপ্রজননশীল, নিজেরা প্রজননে তারা সক্ষম যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলিকে বহন করে নিয়ে যায় এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ, বিবর্তন সব কিছুতে এক মুখ্য ভূমিকা পালন করে, তাদেরকেই আমরা বলে থাকি ক্রোমোজোম। ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন। প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন কে করেছিলেন? ওয়াল্ডেয়ার। ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? দেখো, কোষের নিউক্লিয়াসের মধ্যে জালকের মতো এক ধরনের গঠন থাকে, যারা একে অপরকে পেঁচিয়ে থাকে। এই ধরনের গঠন হলো ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো একটি বৃহৎ অণু। ডিএনএ হলো একটি বৃহৎ অণু। দেখো কি বলছে, যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কুণ্ডলীকৃত অথবা আংশিক মুক্ত অবস্থায় থাকে, এই অবস্থায় একে নিউক্লিয় জালিকা বলে। কুণ্ডলীকৃত অবস্থায় ডিএনএ প্রোটিনকে দৃঢ়ভাবে পেঁচিয়ে থাকে। ডিএনএর এই কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াস মধ্যস্থ সূত্রবৎ অংশ থেকে, অর্থাৎ ক্রোমাটিন বস্তু থেকে
অর্থাৎ ক্রোমাটিন সূত্র থেকে কি হয়, ক্রোমোজোমের সৃষ্টি হয়। ক্রোমোজোম দেখলাম। এবার কি বলছে, ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুটার কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। এইগুলো হলো ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম, এগুলো হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের এক পৃথক পৃথক অবস্থা। কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকার কুণ্ডলী খুলে গিয়ে যে নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র দণ্ডাকার কাঠির মতো অংশে পরিণত হয় তাদেরকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার। ক্রোমোজোম হচ্ছে ধরো এই যে যদি ডিএনএটা আমরা কি দেখলাম, যে ডিএনএটা একটু খোলাখুলিভাবে থাকবে, মানে ধরো ডিএনএটা এরকম, তো ডিএনএটা এরকমভাবে ধরো এরকমভাবে আসছে, তো এরকম স্ট্র্যান্ড থাকে, ঠিক আছে, এরকম খোলাখুলিভাবে থাকবে ডিএনএ থাকবে এরকম খোলাখুলিভাবে। এরপর এর আরেকটু কম্প্যাক্ট যে স্ট্রাকচারটা, এটা তখন দেখতে হয় সুতোর মতো, সেটাকে বলছি আমরা ক্রোমাটিন জালিকা, ঠিক আছে, এটাকে আমরা বলছি ক্রোমাটিন জালিকা। এরপর হচ্ছে ক্রোমাটিন জালিকা। এরপর আমরা কি দেখছি না, এরপর দেখবে আমরা যেটা দেখে রাখি, এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই রকম দেখবে, এরকম আমরা একটা দেখতে পাই, এটাকে বলে থাকছি আমরা ক্রোমোজোম। এটা এই রকম অনেক ক্রোমাটিন তন্তু এরকম গিজি এরকম করে কম্প্যাক্ট স্ট্রাকচার হিসেবে রয়েছে, ঠিক আছে, এরকমের কম্প্যাক্ট স্ট্রাকচার হিসেবে রয়েছে ক্রোমোজোমের মধ্যে, তাই বললো একটা কাঠির মতো অংশ বিশেষ এটা, ঠিক আছে, এগুলো হলো ক্রোমোজোম। এরপর দেখো যেটা যে দেখো তাহলে ডিএনএ বুঝতে পারলে, ডিএনএ হচ্ছে, তোমাদের যদি সহজে যদি বলতে যাই ডিএনএ কীরকম, আর ডিএনএ হচ্ছে কোষের নিউক্লিয়াসের ঝালকের মতো যে এক ধরনের গঠন থাকে না, তাকে পেঁচিয়ে থাকে, এই ধরনের যে গঠনটা, এটাকেই বলা হচ্ছে ডিএনএ। মানে এই যে এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। এরপর দেখো বলছে জিন কোথায় থাকে। জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। ডিএনএর একটা ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট হচ্ছে জিন, ঠিক আছে। জিন কি না, জিন হচ্ছে ডিএনএর একটা ক্ষুদ্র পার্ট, এটা ক্ষুদ্র অংশ, ডিএনএর ক্ষুদ্র অংশকে বলে জিন। দেখো কি বলছে, জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। ডিএনএর যে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্র প্রকাশে সাহায্য করে, তাকে জিন বলে। মানে জিন হলো এই যে ক্রোমোজোম দেখতে পাচ্ছ না, এই ক্রোমোজোমের যে কোনো একটা ছোট্ট হয়তো অল্প অংশ, এই অংশটা হয়তো এরকম অংশ, ছোট্ট একটা অংশ, এটাকে আমরা কি বলে থাকি, কি জিন। এটাকে আমরা জিন বলি। এই ছোট্ট অংশটা, এই যে ছোট্ট এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা বলে থাকছি কি জিন। এরকম নির্দিষ্ট একটা পার্টিকুলার অংশ ডিএনএটা, যে ছোট্ট ফ্র্যাগমেন্টকে, এই ছোট্ট যে একটা ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছ, এই ছোট্ট অংশ, নির্দিষ্ট যে অংশটা কথা বলে থাকছি আমরা, সেটাকে আমরা বলছি কি জিন, ঠিক আছে। এরপর দেখি কি বলছে, এরপর বলছে যে ডিএনএর বিশেষ বিশেষ অংশই হলো জিন। হয়েছে, এখানে বোল্ড করে লেখা রয়েছে কি ডিএনএর বিশেষ বিশেষ অংশই হলো জিন। জিনের অপর নাম হলো কি সিস্ট্রন। সিস্ট্রন। জিনের কয়েকটি বৈশিষ্ট্য হলো, যে জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। জিন কী করে, বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে চলে, বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে এবং বহন করে নিয়ে যায়, বলে এদেরকে কি বলা হয়, ধারক ও বাহক। জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। ক্রোমোজোমের একটা অবিচ্ছেদ্য অংশ হলো জিন। এইরকম ডিএনএ, আমি কি বললাম একটু আগেই, যে এই ডিএনএটা এই যে কম্প্যাক্ট, এইরকম দেখছো খোলা একটা স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ, এইরকম এইটা অনেক কম্প্যাক্ট হয়ে তৈরি করেছে ক্রোমাটিন জালিকাটা। এবার এটা কি হয়েছে, এটা আরও বেশি কম্প্যাক্ট হয়ে তৈরি করেছে ক্রোমোজোম। তাহলে তুমি একটা ক্রোমোজোমের যদি একটা ছোট্ট অংশও দেখতে যাও না, তাহলেও তুমি এটাকে পাবে, তখন তুমি একটা বড় ডিএনএ চলে আসবে, অনেক বড় ডিএনএ চলে আসবে। তাহলে ক্রোমোজোমের, তাই এটা বলেছে ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ হলো জিন, ঠিক আছে। ক্রোমোজোম থেকে তুমি কিছুতেই তো জিনকে আলাদা করতে পারবে না। জিন কোথায় পাচ্ছি আমরা, ডিএনএ, যেটা সব থেকে ছোটো স্ট্রাকচার দেখছি, সেই ডিএনএর মধ্যে একটা
এক টুকরো ছোট্ট অংশ, যেটা নির্দিষ্ট অংশ যে কোনো একটাকে বলছি, যে জায়গাটা বলছি সেই জায়গাটা হলো জিন। ঠিক আছে, আর কি বলছে দেখো, জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত। ভাইরাসে আরএনএ জিন রূপে বিরাজ করে বা কাজ করে। দেখবে ভাইরাস, যে সমস্ত ভাইরাস পর্বের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের কি হয় জানো, তাদের ক্ষেত্রে জিন, যেটা আমরা জিন বলছি, সেখানে তাদের আরএনএ থাকে ভাইরাসে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ভাইরাসদের ক্ষেত্রে থাকে আরএনএ। আর জিন কি হয়, জিন আমাদের শরীরে প্রাণীদেহে সাধারণত ডিএনএ হিসাবে থাকে। জিন ক্রোমোজোমের ওপর রৈখিক সজ্জায় অবস্থান করে। জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় অবস্থান করে। ঠিক আছে, এরপর এর মধ্যে ইন্টার রিলেশন, আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্কটা কি না, কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, কি বলছে তাহলে, কোষ বিভাজনকালে তৈরি হয়, কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা অর্থাৎ ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। ঠিক আছে, ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ক্রোমোজোম আবার কী দিয়ে গঠিত, নিউক্লিয় প্রোটিন। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত, ডিএনএ আবার ক্রোমোজোমের মধ্যে অবস্থিত। ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ সেটি হলো জিন। যেটা বললাম তোমাদের, যে ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশটি হলো জিন। যদি তোমাদের বলা হয় জিনের সংজ্ঞা দিতে, তাহলে তোমরা কিভাবে জিনের সংজ্ঞা দেবে? প্রথম কথা, ছোট্ট করে বলতে তোমরা এটাও বলতে পারো, ডিএনএর বিশেষ বিশেষ অংশই হলো জিন, এটা বলতে পারো তোমরা এটা। অথবা এর থেকেও ভালো লাগবে যদি তোমরা এটা বলতে পারো যে ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হলো জিন। এটা যদি বলতে পারো তাহলে দেখো আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে জিনের সংজ্ঞাটা খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। এরপর দেখো কি বলছে, সুতরাং ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সুতরাং কি, ক্রোমোজোম, ডিএনএ এবং জিন পরস্পরের সঙ্গে সম্পর্কিত, এইভাবেই। ঠিক আছে, এবার দেখো কীরকম দিচ্ছে, যে নিউক্লিয় জালক, নিউক্লিয় জালক থেকে বললো ক্রোমোজোম, তার থেকে বললো ডিএনএ, ডিএনএ থেকে বললো জিন। ঠিক আছে, মানে একদম প্রথম থেকে মানে বড়োর থেকে ছোটোর দিকে যাচ্ছে এটা সিকোয়েন্সটা। মানুষের একটি দেহকোষে প্রায় 2 মিটার লম্বা ডিএনএ থাকে। বুঝতে পারছো, একটা দেহকোষটাই আমাদের কত ছোটো, যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটা হচ্ছে সম্পূর্ণ মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার। সেই মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটার মধ্যে 2 মিটার লম্বা, অনুমান করো তো 2 মিটার লম্বা মানে ঠিক কতটা লম্বা, কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে, কম্প্যাক্ট হয়েছে, সেটাকে আমরা বলে থাকছি কি, সেটাকে আমরা বলছি ডিএনএ। দেখো ডিএনএ সেইভাবে কম্প্যাক্ট হয়ে থাকছে। এরপর দেখো কি বলছে, ক্রোমোজোমের প্রকারভেদ। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ কি, দেখো দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম 2 রকমের হয়, যথা অটোজোম ও সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে 2 রকমের কী কী, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা 46টি, অর্থাৎ 23 জোড়া। এদের এক জোড়া, এটা কিন্তু অবশ্যই সংখ্যাটা মনে রাখবে, 46টি বা 23 জোড়া। এদের এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, তার মধ্যে 22 জোড়া অন্য কাজ করে, এক জোড়া কী কাজ করে দেখলাম, এক জোড়া লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, এদের সেক্স ক্রোমোজোম বলে। এদেরকে আমরা বলে থাকি সেক্স ক্রোমোজোম। পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো XY প্রকৃতির এবং স্ত্রী লোকেদের সেক্স ক্রোমোজোম হলো XX প্রকৃতির। ঠিক আছে, তাহলে ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি, XY প্রকৃতির, মেয়েদের ক্ষেত্রে কি, স্ত্রীলোকদের ক্ষেত্রে হচ্ছে কি XX প্রকৃতির। স্ত্রীলোকেরা এক প্রকারের গ্যামেট X টাইপ এবং পুরুষরা 2 রকমের গ্যামেট যথা X ও Y টাইপ উৎপাদন করে। তাই স্ত্রী গ্যামেটকে হোমোগ্যামেট, ঠিক আছে, এবং পুং গ্যামেটকে হেটেরোগ্যামেট বলে। বাকি 22 জোড়া বা 44টি যে ক্রোমোজোম রয়েছে, এরা দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয়, তাই এদেরকে বলা হয় অটোজোম। এরা দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাই এদেরকে বলা হয় কি, অটোজোম। এবার দেখো এখানে এগুলোর সম্বন্ধে সংজ্ঞাটা দেওয়া আছে। দেখো যে সেক্স ক্রোমোজোম কি, সেক্স ক্রোমোজোম হলো যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নয় তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটেরোজোম বলে। আর কি বলেছে অটোজোম, অটোজোম কি না, যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের বলা হয় কি, অটোজোম। এবার দেখব যেটা আমরা ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা কি, একটা নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে। একটা নির্দিষ্ট প্রজাতি, যে কোনো প্রজাতি, সেটা যদি মানুষ হয় মানুষের ক্ষেত্রে আলাদা, বাঘ হলে বাঘের ক্ষেত্রে আলাদা, বিড়াল হলে বিড়ালের ক্ষেত্রে আলাদা, কুকুরের ক্ষেত্রে আলাদা, বাঁদরের ক্ষেত্রে আলাদা, যে কোনো প্রজাতির জীব যাই হোক না কেন, ঠিক আছে, যে কোনো প্রজাতির জীবের ক্ষেত্রে, ধান গাছের ক্ষেত্রে আলাদা, গমের ক্ষেত্রে আলাদা, আলুর ক্ষেত্রে আলাদা, এইরকম আর কি, নানা রকম। যে কোনো জীবের মধ্যে কি বলছি,
ক্রোমোজোম সংখ্যা সবসময়ের জন্য ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হলো 46টি 2n প্রকারের। গ্যামেটের শুক্রাণু ও ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা 23, মানে কি এন টাইপ, ওদের হচ্ছে এন টাইপ। উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড সংখ্যা বলে। উচ্চ শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ প্রাণী রয়েছে তাদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড। ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে থাকে, যখন ক্রোমোজোম একক সংখ্যক সেটে অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে, তখন তাকে হ্যাপ্লয়েড সেট বা এন বলে। মানে যখন 40, আমাদের তো টোটাল 46 ক্রোমোজোম, যখন কি বলছে না 46-এর থেকে কম, দেখো একক সংখ্যক মানে কি 2n বলছে। দেখো তোমাদের এটা বোঝাই, দেখো এটা যেটা বলছে একক সংখ্যক মানে 23 কীভাবে বললো, দেখো দেখো 2n মানে আমরা কি বলছি, আমাদের বলছি 2n সংখ্যক আমাদের হ্যাপ্লয়েড সেট আছে, মানে কি টোটাল আমাদের ক্রোমোজোম সংখ্যা কতগুলি, 46টি বললাম। তাহলে এবার দেখো 46টি, তো এবার একক সংখ্যক সেট মানে শুধু এন চাইছে আমার কাছে জানতে, তাহলে এন সমান আমরা কি বলতে পারি 46/2। 46/2 মানে কত 23, তাই বললো 23 সংখ্যক একক সংখ্যক সেট, অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে কি, গ্যামেটের মধ্যে থাকে 23, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড সেট, এটাকে বলা হয় এন, যেটাকে বাংলায় বলা হয় কি হ্যাপ্লয়েড সেট। ঠিক আছে, এরপর দেখো একটা কনসেপ্ট তোমার সম্বন্ধে তোমাদের খুব ভালোভাবে যেটা ক্লিয়ার রাখতে হবে। দেখো বলেছে যেটা, যে যেমন মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 = n। তাহলে কি বলছে, যে মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 = n। বুঝতে পারছো, যেটা জনন কোষের মানে গ্যামেট, যেটা গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা, এটা কি, এটা সবসময়ের জন্য হয় কি হ্যাপ্লয়েড n 23। অপরপক্ষে ক্রোমোজোম যখন দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে ডিপ্লয়েড সেট বা 2n বলে। যখন দুটি হ্যাপ্লয়েড মিলে কি হবে, একটা ডিপ্লয়েড হবে। 23 + 23, একটা হ্যাপ্লয়েড মানে কি, একটা হ্যাপ্লয়েড মানে 23। আর যখন দুটো বলছে মানে 23 × 2 বলি, তাহলে কত, তাহলে 46, মানে এটা কি, এটা হলো ডিপ্লয়েড, এটাকে আমরা তখন বলে থাকছি ডিপ্লয়েড। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ্লয়েড। এরপর দেখো, এরপর কি বলছে দেখো, এরপর দেখো যেটা বলছে যে যেমন মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46 = 2n। 46 = 2n। সব থেকে কম সংখ্যক ক্রোমোজোমযুক্ত উদ্ভিদ হলো, দেখো এখানে উদ্ভিদের নাম দেওয়া আছে হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস নামক দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের কি আছে 2n = 4। এবং প্রাণীদের মধ্যে যেটা হচ্ছে প্রাণী হলো মিরমিসিয়া পিলোসুলা নামক পিঁপড়ে। পুরুষদের ক্ষেত্রে n = 1, ঠিক আছে, -n = 1 এখানে দেওয়া আছে। পুরুষদের ক্ষেত্রে -n না, এটা হয়তো ভুল করে দিয়ে ফেলেছে, এটা n = 1। আর স্ত্রীদের ক্ষেত্রে 2n = 4। সবথেকে বেশি সংখ্যক ক্রোমোজোমযুক্ত উদ্ভিদ হলো, সবথেকে ক্রোমোজোম সংখ্যা বেশি, সবথেকে বেশি ক্রোমোজোম, দেখো ওদের কতগুলো 1260, 2n = 1260। ফার্ন, এক ধরনের ফার্নের, ফার্নটার নাম কি অফিওগ্লোসাম রেটিকিউলেটাম, সব থেকে বেশি। তাহলে কি এটা মনে রাখবে, সব থেকে কম যেটা, এটা একবার দেখে রাখবে। ঠিক আছে, সব থেকে কম যে উদ্ভিদটার আর কতগুলো ক্রোমোজোম সংখ্যা 2n = 4। আর প্রাণীদের ক্ষেত্রে পড়ছে এটা, প্রাণীদের ক্ষেত্রে এই পিঁপড়েটা, দেখো n সংখ্যা, পুরুষদের ক্ষেত্রে n = 1 আর স্ত্রীদের ক্ষেত্রে 2n = 4 থাকে। আর কি দেখো, আর এখানে ক্রোমোজোমযুক্ত উদ্ভিদ, যেটা ক্রোমোজোমযুক্ত উদ্ভিদ, এই যে ফার্নটা, এই ফার্নের কিন্তু সবথেকে বেশি ক্রোমোজোম সংখ্যা 1260খানা। আর প্রাণীদের ক্ষেত্রে কত, প্রাণীদের দেখো আলেকান্থা স্পিসিস এর যে প্রোটোজোয়া, এই নামক প্রোটোজোয়ার হচ্ছে সবথেকে বেশি ক্রোমোজোম সংখ্যা 2n = 1, মানে 1600। বুঝতে পারছো। এরপর দেখো উদ্ভিদ ও প্রাণীর ক্রোমোজোম সংখ্যা। দেখো মটরের ক্ষেত্রে 14টা, ধানের ক্ষেত্রে 24টা, এগুলো ক্রোমোজোম সংখ্যা। আলুর ক্ষেত্রে 48টা, বানরের ক্ষেত্রে 42টা, গরুর ক্ষেত্রে 38 আর পায়রার ক্ষেত্রে 80। এটা একবার দেখে নেবে। আর তোমাদের যেটা বলার, আর যে একটা জিনিস যেটা তোমরা সবসময়ের জন্য তোমাদের মাথায় রাখতে হবে, যেটা সেটা হচ্ছে যে
দেখো ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কোথায় হয়, যদি তোমার কনফিউশন থাকে তাহলে প্রথমেই বলে রাখি শুধুমাত্র গ্যামেটের কোষ বা জনন কোষ যেটা, সেই জনন কোষ একমাত্র হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। আর ডিপ্লয়েড কোনগুলো, ডিপ্লয়েড হলো গ্যামেট বাদ দিয়ে বাকি যা দেহকোষ রয়েছে তার সব কিছু হচ্ছে কি ডিপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, গ্যামেট সবসময় কিন্তু হয় হ্যাপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, এরপর দেখো, এরপর বলছে ক্রোমোজোমের গঠন। একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো, দেখো এখানে দেওয়া আছে ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিড কি, প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের বলা হয় কি, তাদের বলা হয় ক্রোমাটিড। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে। তাহলে ক্রোমাটিড কি, ক্রোমাটিড দেখো এখানের মধ্যে, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে ক্রোমাটিড হলো এই অংশটা কি বলেছে দেখো, ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদেরকে বলা হয়, এই সূক্ষ্ম সুতোগুলোকে বলা হয় কি ক্রোমাটিড। সূক্ষ্ম সুতোগুলো বলে ক্রোমাটিড। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে, দুটি লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে। ঠিক আছে, আর কি বলছে ক্রোমোনিমাটা, ক্রোমোনিমাটা কি, ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদেরকে ক্রোমানিমাটা বলে। ক্রোমোনিমাটা তাহলে কি, ক্রোমোনিমাটা হচ্ছে যে ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে, ছোট ছোট সূক্ষ্ম দুটি তন্তু থাকবে, সেই সূক্ষ্ম তন্তুগুলোকে বলা হয় ক্রোমানিমাটা। এক বচনে বলা হয় ক্রোমোনিমা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমা তন্তু কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় এক একটি ক্রোমাটিড গঠন করে। সুতরাং ক্রোমাটিড ও ক্রোমানিমাটা একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশার দুটি নাম মাত্র। ক্রোমোনিমা রাসায়নিক পদার্থের ঘনত্ব একই রকম নয়, স্থানে স্থানে এই ঘনত্ব খুব বেশি হয়। এই অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলা হয় ক্রোমোমিয়ার বলে। দুটি ক্রোমোমিয়ারের অন্তর্বর্তী হালকা অংশে আন্তঃক্রোমোমিয়ার বলে। দুটি এই যে হালকা অংশ, যেটি দুটি ক্রোমোমিয়ারের অন্তর্বর্তী হালকা অংশটাকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার। এরপর কি দেখছি, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার কি বলছে দেখো, ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে বলা হয় প্রাথমিক খাঁজ। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে, ঘন অরঞ্জিত, সেখানটা কোনো রঙিন করা নেই, দেখো সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলছে সেন্ট্রোমিয়ার। দেখো এখানে কিন্তু অরঞ্জিত, এখানে কিন্তু কোনো কালার দিয়ে দেখানো হয়নি, এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবার কী বলছে দেখো, যে সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের অংশকে ক্রোমোজোম বাহু বলে। সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের যে অংশ এটাকে বলা হয় ক্রোমোজোম বাহু। একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম না, এই যে এরকম করে ক্রোমোজোমের বাহুটা দেখিয়েছিলাম, এই যেটা দেখছো এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, আর এগুলো হলো ক্রোমোজোমের আর্ম, এগুলো হচ্ছে ক্রোমোজোমের আর্ম। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমোজোমের এক একটা বাহু। ঠিক আছে, দেখো কি বলছে, যে ক্রোমোজোমের বাহু বলে। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর কি, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে বলা হয় কি কাইনেটোকোর। এবার কি বলছে দেখো, যে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডে দুই কাইনেটোকোর থাকে, ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডে দুটি কাইনেটোকোর থাকে। কাইনেটোকোর দুটি প্রায় 40টি অনুনালিকা দ্বারা যুক্ত থাকে। বেম গঠনের সময় কাইনেটোকোরের সঙ্গে বেমতন্তু যুক্ত থাকে। যখন বেম গঠনকালে কাইনেটোকোরের সঙ্গে কি হয়, বেমতন্তু যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের হয়, যথা টেলোসেন্ট্রিক, তারপরে কি সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম শেষ প্রান্তে অবস্থিত। দেখো পরপর দেখো বলেছি টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক আর সাবমেটাসেন্ট্রিক। ঠিক আছে, টেলোসেন্ট্রিক কাকে বলবে, যখন দেখবে যে সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোম একদম শেষ প্রান্তে অবস্থিত তাকে বলবো টেলোসেন্ট্রিক। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, সেন্ট্রোমিয়ার একদম শেষ প্রান্তে অবস্থিত, এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো আমরা টেলোসেন্ট্রিক। টেলে অবস্থান করছে তাই টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক কি, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম শেষ প্রান্তের নিকটে অবস্থিত, শেষ প্রান্তের একটু আগে অবস্থিত, নিকটে অবস্থিত, তাই এটাকে বলবো আমরা কি অ্যাক্রোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কি, মেটাসেন্ট্রিক যখন সেন্ট্রোমিয়ার অবস্থান মাঝখানে, যখন মাঝখানে রয়েছে তখন তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর মেটাসেন্ট্রিক। আর সাবমেটাসেন্ট্রিক কখন বলবো না, যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম মাঝখানের নিকটে থাকে, যখন
সেন্ট্রোমিয়ার, তখন তাকে বলে থাকি আমরা কি সাব মেটাসেন্ট্রিক, মানে এই পিকচারটা। ঠিক আছে, এরপর দেখো তাহলে কি বললো, টেলোসেন্ট্রিক হচ্ছে যখন ক্রোমোজোম একদম টেলে অবস্থান করবে, ক্রোমোজোমের একদম টেলে সেন্ট্রোমিয়ার অবস্থান করবে তখন তাকে টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক যখন একদম শেষ প্রান্তের নিকটে অবস্থান করবে তখন বলবো অ্যাক্রোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক যখন সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থান করবে, ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে সেখানে মেটাসেন্ট্রিক। আর সাব মেটাসেন্ট্রিক যখন মাঝখানে নিকটে অবস্থান করবে সেন্ট্রোমিয়ার তখন তাকে বলবো আমরা কি সাব মেটাসেন্ট্রিক। গৌণখাজ, গৌণখাজ কি? গৌণখাজ হচ্ছে ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া, ক্রোমোজোমের অপর কোনো খাঁজ থাকলে তাকে বলা হয় কি গৌণখাজ। এই দেখো প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ, এই মুখ্য খাঁজ ছাড়া যদি আরও কোনো খাঁজ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো গৌণখাজ। এই দেখো গৌণখাজ। নিউক্লিওলার অর্গানাইজারটা কি দেখো NOR বা নিউক্লিওলার অর্গানাইজার কি ইন্টারফেজ দশায় গৌণ খাঁজ অঞ্চলটি নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে। ইন্টারফেজ দশায় গৌণ খাঁজ অঞ্চলটি কি হয় নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে। টেলোফেজ দশায় কি বলছে, এই অঞ্চলের ডিএনএ আছে, ডিএনএ নিউক্লিওলাস গঠন করে, নিউক্লিওলাস গঠনে সাহায্য করে টেলোফেজ দশায়। এই দশাগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই কারণে গৌণখাজকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার। তাহলে কী জন্য নিউক্লিওলার অর্গানাইজার বলা হচ্ছে গৌণখাজকে? যে ইন্টারফেজ দশাতে যখন গৌণখাজ অঞ্চলটি নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকবে টেলোফেজ দশায়, তখন কি হয়, তখন ডিএনএটা হেল্প করে নিউক্লিওলাস গঠন করতে। ঠিক আছে, এই কারণে কি হয়, এই কারণে গৌণখাজকে নিউক্লিওলার অর্গানাইজারও বলে। এবার কি স্যাটেলাইট কি গৌণখাজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে কি হয়, টেলোমিয়ারটিকে সমবেশ বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়। ফোলা বাল্ব কীরকম দেখতে, সেরকম ফোলা বাল্বের মতো দেখায়। ঠিক আছে, ফোলা বাল্বের মতো দেখায়, তখন তাকে বলা হয় স্যাটেলাইট বলে তখন তাকে। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলি, স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে সবসময় বলে কি স্যাট ক্রোমোজোম। টেলোমিয়ার কি, টেলোমিয়ার হচ্ছে দেখো ক্রোমোজোমের দুই প্রান্তদেশকে কি বলা হয়, দুই প্রান্তদেশকে বলা হয় কি টেলোমিয়ার। তাহলে টেলোমিয়ার কি, টেলোমিয়ার হলো ক্রোমোজোমের দুই প্রান্তদেশ, এটাকে বলা হয় কি, মানে ধরো ক্রোমোজোম, এটাও কিন্তু ক্রোমোজোম, সবসময় এইরকমই যে ক্রোমোজোমের তার কোনো এরকম নির্দিষ্ট কিছু বলা নেই। দেখো এটা দেখছো তো, এটাও ক্রোমোজোম। এই যে এই দুই প্রান্তকে বলা হয় কি, এই দুই প্রান্তকে কিন্তু বলা হয় টেলোমিয়ার। এর যে এই দু প্রান্তকে বলা হয় কি টেলোমিয়ার। এটাও ক্রোমোজোম, এটাও ক্রোমোজোম। ক্রোমোজোম কি হিসাবে কাউন্ট হয় জানো? ক্রোমোজোম কাউন্ট হয় এই সেন্ট্রোমিয়ার হিসাবে। সেন্ট্রোমিয়ার যটা দেখতে পাবে ক্রোমোজোম নাম্বার ততগুলি। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি বলছে, এরপর বলছে টেলোমিয়ার ক্রোমোজোমের অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না। টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেবে না। ঠিক আছে, টেলোমিয়ার যেখানে থাকবে। এরপর দেখো কি বলছে, এরপর আমরা দেখবো যেটা, যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। মানে কি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আমরা কি দেখছিলাম ওখানে, প্রোটিন, একদম প্রোটিন। এরপর দেখবো প্রোটিনগুলো সাধারণত কী ধরনের হয়, কি হয় না হয় দেখি। দেখো ক্রোমোজোমের প্রধানত প্রোটিন হিস্টোন ও নন হিস্টোন এবং নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ দিয়ে গঠিত। ঠিক আছে, ডিএনএ আরএনএ নিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড যেগুলো। প্রোটিন কি, প্রোটিন হচ্ছে ক্রোমোজোমে দু রকমের প্রোটিন থাকে, যথা ক্ষারীয় প্রোটিন ও আম্লিক প্রোটিন। দু রকমের প্রোটিন কী কী, ক্ষারীয় আর আম্লিক। ক্রোমোজোমে প্রায় 45% থাকে ক্ষারীয় প্রোটিন, তাহলে 55% কি, আর 55% হচ্ছে, এটা দেখি কী থাকছে, দেখো ক্ষারীয় প্রোটিন থাকে। আর ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়, ক্ষারীয় প্রোটিনটা কি হিস্টোন জাতীয়। দেখো হিস্টোন আর নন হিস্টোন দেখেছিলাম, এতে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। এতে কি কি থাকে, এতে কি অ্যামাইনো অ্যাসিডগুলো কি, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এরা হলো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এই ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, যে হিস্টোনে ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ক্রোমোজোমে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ক্রোমোজোমে 5% আম্লিক প্রোটিন থাকে, 5% থাকে আম্লিক প্রোটিন থেকে 5%। এটি নন হিস্টোন প্রকারের, আম্লিক প্রোটিনে কি থাকে, ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন অবস্থান করে।
শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনটার পরিবর্তে প্রোটামিন অবস্থান করে। ঠিক আছে, এরপর দেখো কি দেখবো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি বলছে, যে ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড দু রকমের। ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু রকমের, কী কী, ডিএনএ আরএনএ দেখলাম। ডিএনএর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তি ক্ষম যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কি, ডিএনএ। তাহলে ডিএনএ কি, ডিএনএ হচ্ছে দেখো ডিঅক্সিরাইবোজ শর্করাটার নাম কি, ডিঅক্সিরাইবোজ। ডিএনএ বলছি তাই কি, ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত। ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত স্বপ্রজননশীল প্রজননে সক্ষম পরিব্যক্তি সক্ষম যে দ্বিতন্ত্রী, এটা তো দেখতে পাচ্ছ দ্বিতন্ত্রী, তাই এটাকে বলছি দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কি, তাকে বলে ডিএনএ, তাকে বলা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ দেখো রাসায়নিক গঠন এখানে দেওয়া আছে এইরকমভাবে। এরপর এটা তোমরা এটা সম্বন্ধে জানতে পারবে, এ জি এগুলো কি লেখা আছে। ওটা তো এখন দেখতে পাচ্ছ যে এনে কোথাও জি সি পি এ, এই যে এস পি, আবার এরকম এস পি করে লেখা আছে, আবার টি আছে কোথাও, এগুলো কি আসলে, এগুলো দেখো এখানে নাম যদি দেওয়া আছে, জি গুয়ানিন, সি সাইটোসিন, তারপর এ অ্যাডেনিন, টি থাইমিন, এস টি হাইড্রোজেন বন্ড, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড ডবল। ঠিক আছে, পি হচ্ছে ফসফেট গ্রুপ, এস হচ্ছে ডিঅক্সিরাইবোজ গ্রুপ শর্করা। এই যে এগুলো আছে, এগুলো এরপর বুঝতে পারবে যে এই জিনিসগুলো কি, আসলে কি এই জিনিসগুলো। দেখি দেখো কি বলছে, ডিএনএ এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ। ডিএনএ কি, ডিএনএ হলো এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ। এই রাসায়নিক উপাদানগুলি একটি পেন্টোজ শর্করা থাকে, এর পেন্টোজ শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা, পেন্টোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, আর কি বলছে, পেন্টোজ শর্করাটার নাম বললো কিন্তু এটা ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, আর কি বলছে, আর দেখো নাইট্রোজেন বেসটা কি নাম, পিউরিন ও পিরিমিডিন এগুলো, এবং কি একটি ফসফরিক অ্যাসিড, আর কি থাকে, একটা থাকে ফসফরিক অ্যাসিড। ডিএনএর গঠনগত ও কার্যগত একককে নিউক্লিওটাইড বলে। আবার দেখো কোষের আমাদের দেহের দেখেছিলাম যে গঠনগত কার্যগত একক কিন্তু কোষ, আবার স্নায়ুতন্ত্রের দেখেছিলাম হচ্ছে নার্ভ বা স্নায়ু, নিউরন, স্নায়ুতন্ত্রের হচ্ছে নার্ভাস সিস্টেমের হচ্ছে স্নায়ু, নিউরন। আমরা কেমন দেহকোষের যেমন দেখেছিলাম একক হিসাবে কোষকে, ঠিক তেমনই আমরা কি দেখেছিলাম নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরনকে, তেমনই ডিএনএর কার্যগত গঠনগত একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি, ডিঅক্সিরাইবোজ শর্করা প্লাস একটা ফসফেট গ্রুপ প্লাস হচ্ছে একটা নাইট্রোজেন বেস, তাহলে কি হচ্ছে, তাহলে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওটাইড মানে হচ্ছে দেখো ডিঅক্সিরাইবোজ শর্করা, আর হচ্ছে পিরিমিডিন বেস, যেটা এটা হচ্ছে নাইট্রোজেন বেস একটা, তাইলে এখানে হচ্ছে নাইট্রোজেন বেস, আর কি আর হচ্ছে ফসফেট গ্রুপ একটা। ঠিক আছে, ডিএনএ অণুতে অ্যাডেনিন মানে দেখো যেটা এইমাত্র আমরা দেখছিলাম না, এ জি সি টি পি, এগুলো কি লেখা আছে বলছিলাম তোমাদের, দেখো পিটা ছিল ফসফেট গ্রুপ, আর দেখো ডিএনএ অণুতে যে অ্যাডেনিন, ডিএনএ অণুতে কী কী থাকে দেখো, অ্যাডেনিন গুয়ানিন নামক 2 রকমের পিউরিন, এটা পিউরিন। নাইট্রোজেন বেসটা আমরা কত রকম দেখলাম, 2 রকম, পিউরিন পিরিমিডিন, 2 রকম দেখলাম, পিউরিন পিরিমিডিন। এরপর দেখো পিরিমিডিনের মধ্যে পিউরিন জাতীয় হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন। ঠিক আছে, আর সাইটোসিন থাইমিন এরা হচ্ছে কি পিরিমিডিন জাতীয়, এরা হলো পিরিমিডিন জাতীয়। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণু দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। 1953 খ্রিস্টাব্দে ওয়াটসন ক্রিক ডিএনএ অণু দ্বিতন্ত্রী নকশাটা প্রণয়ন করেন। এতে বহু নিউক্লিওটাইডযুক্ত দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে। দেখলেই তো যে এটা ডিএনএটা কি সিঁড়ির মতো পেঁচিয়ে অবস্থান করছে, তাই বলছে সিঁড়ির মতো পেঁচিয়ে আকার ধারণ করে। সিঁড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট নিয়ে গঠিত। সিঁড়ির হাতল দুটি কি বলছে, ফসফরিক অ্যাসিড বা ফসফেট নিয়ে গঠিত। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড এটি, তাহলে কি বলছে দেখো সিঁড়ির হাতল এরকম করে রাখা আছে, আর কি বলছে যে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড করে থাকে মানে ডাবল বন্ড, আর কি গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ড করে থাকে
ট্রিপল বন্ড সি। এগুলো কিন্তু এই যে 3টা বন্ড দেখছো এগুলো কিন্তু হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এরপর দেখো কি বলছে, ডিএনএ হলো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে দেখো একতন্ত্রী বা রেখাকার, ঠিক আছে। আরএনএ কি বলছে, আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কি বলছে, দেখো কোনো প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে। আরএনএ কাকে বলে, কোষে প্রোটিন সংশ্লেষে সহায়ক প্রোটিন সংশ্লেষে সহায়ক একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে বলা হয় কি আরএনএ। আরএনএ এক প্রকারের জৈব রাসায়নিক যৌগ, ঠিক আছে। আরএনএ এক প্রকারের কি জৈব রাসায়নিক যৌগ। এটি রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং 2 রকমের নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন দিয়ে গঠিত। পিউরিন অণুতে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন অণুতে কী থাকে, সাইটোসিন ও ইউরাসিল থাকে। আরএনএ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ একতন্ত্রী, এতে রাইবোজ শর্করার সঙ্গে যে কোনো একটি বেস যুক্ত থাকে। তাহলে কি না, দেখো আরএনএ এক প্রকারের জৈব রাসায়নিক যৌগ। এটি রাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং 2 রকমের নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন নিয়ে গঠিত। পিউরিন অণুতে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন অণুতে সাইটোসিন ও ইউরাসিল থাকে। আরএনএ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ একতন্ত্রী। আরএনএ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত অর্থাৎ একতন্ত্রী, এতে রাইবোজ শর্করার সঙ্গে যে কোনো একটি বেস যুক্ত থাকে। অর্থাৎ কি, এতে রাইবোজ শর্করার সঙ্গে একটি বেস যুক্ত থাকে। তাহলে আমরা কি দেখলাম, এখানে আরএনএ বলে এখানে বললো আর রাইবোজ শর্করা, আর ওখানে অক্সিজেন ছিল, ঠিক আছে, 2 নাম্বার কার্বনে, তা এটা বলা হয়েছিল ডিঅক্সি রাইবোজ শর্করা, ঠিক আছে, ওটা ছিল। এটা কি রাইবোজ শর্করা। ফসফরিক অ্যাসিড থাকে, 2 রকমের নাইট্রোজেন বেস পিউরিন পিরিমিডিন দুটোই থাকে। পিউরিনে কি থাকে, অ্যাডেনিন গুয়ানিন থাকে, আর পিরিমিডিনে থাকে সাইটোসিন ইউরাসিল। থাইমিনের পরিবর্তে থাকে এখানে ইউরাসিল। আরএনএ কি হয়, একটি শৃঙ্খলযুক্ত একতন্ত্রী, আর কি রাইবোজ শর্করার সঙ্গে একটি বেস যুক্ত থাকে। এতে কি হয়, রাইবোজ শর্করার সঙ্গে যে কোনো একটি বেস যুক্ত থাকে। এরপর দেখো আরএনএ 3 প্রকারের হয়, যথা মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, আর রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, ঠিক আছে। এরপর দেখো ডিএনএ আর আরএনএ। ডিএনএ কি বলছে, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। পার্থক্যটা অবশ্যই করবে, পার্থক্যটা করলে এটা আর খুব একটা বেশি পড়তে হবে না, এটা কিন্তু সহজেই হয়ে যাবে, ঠিক আছে। একদম একই দেখো কথাগুলো বলে দিয়েছি, মেন পয়েন্টগুলো। ডিএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএতে শুধু থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো, আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা, আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। এরপর দেখবো আমরা ইউক্রোমাটিন বা হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন বা হেটেরোক্রোমাটিন কি, দেখো এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম, 10 থেকে 30 ন্যানোমিটার স্থির। দেখো এটি কি বলছে, এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম, 10 থেকে 30 ন্যানোমিটার স্থির নিউক্লিয়াসে এরা প্রসারিত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে হালকা রং ধারণ করে। এরা সক্রিয় জিন বহন করে। ইউক্রোমাটিনের প্রধান বৈশিষ্ট্য হলো কোষ বিভাজনের সময় এই অংশটি অধিক কুণ্ডলীকৃত থাকায় গাঢ়ভাবে রঞ্জিত হয়। ইউক্রোমাটিনের জন্য মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায়। মেটাফেজ দশাতে কী হয়, ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায় কিছুক্ষণের জন্য, ধরো মোটামুটি তাও প্রায় 5 মিনিটের জন্য দেখতে পাওয়া যায় ক্রোমোজোমকে ওই বিভাজনের সময়। আর কি বলছে, ক্রোমোজোমের প্রায় 70% অংশ ইউক্রোমাটিন দ্বারা গঠিত। ইউক্রোমাটিন অঞ্চলেই মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে। মিওসিসে যে ক্রসিং ওভারটা ঘটে থাকে সেটা কখন ঘটে, ইউক্রোমাটিন অঞ্চলেই কিন্তু মিওসিসের সময় ঘটে থাকে, যখন মিওসিস হয়, মিওসিস বিভাজন যখন দেখতে পাওয়া যায়। এরপর দেখো কি বলেছে, হেটারোক্রোমাটিন কি, দেখো হেটারোক্রোমাটিন হচ্ছে এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু, 100 ন্যানোমিটার। এটা কত ছিল, 10 থেকে 30 ন্যানোমিটার, খুব সূক্ষ্ম ছিল ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন একটু তুলনামূলক ঠিক আছে। ঠিক এটা কি বলছে যে স্থির নিউক্লিয়াসে বা ইন্টারফেজ নিউক্লিয়াসে এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং কি বলছে দেখো যে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ় রং ধারণ করে। এরা কি করে, এরা ক্ষারীয় রঞ্জকে গাঢ় রং ধারণ করে।
ঠিক আছে, এরা কোনো সক্রিয় জিন বহন করতে পারে না। হেটারোক্রোমাটিন প্রধান বৈশিষ্ট্য হলো হেটারোক্রোমাটিন অঞ্চল বিভাজনের সময় হালকা বর্ণ নেয়, যেমন সেন্ট্রোমিয়ার অঞ্চল। ক্রোমোজোমের প্রায় 30% হেটারোক্রোমাটিন দিয়ে গঠিত। হেটারোক্রোমাটিন অঞ্চলে জিনগুলি নিষ্ক্রিয় থাকে, এই অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না। যা যা এখানে বলা হয়েছে এখানেও তাই বলা হয়েছে, শুধু বিপরীত হিসাবে। দেখো কি বলছি, ইন্টারফেজ দশা। নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত নিউক্লিয় জালিকাতে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন অঞ্চল দুটি থাকলেও নিউক্লিয় জালিকা যখন ক্রোমোজোমে রূপান্তরিত হয় তখন সমস্ত ক্রোমাটিনই হেটারোক্রোমাটিন প্রকৃতির হয়ে পড়ে। এটা দেখো সবথেকে মেন যেটা তোমরা করে রাখবে, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য। যদি তোমরা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্যটা করে রাখো না, তাহলেই দেখবে এই যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এই যে এগুলোর সম্বন্ধে তোমাদের বলতেও খুব সুবিধা হচ্ছে। শুধুমাত্র থিকনেসটা জেনে রাখবে, এটা খুব পাতলা, খুব সূক্ষ্ম, 10 থেকে 30 ন্যানোমিটার হয়ে থাকে স্থির নিউক্লিয়াস। আর এটা স্থির নিউক্লিয়াস ইন্টারফেজ যে কী হয়, এটা 100 ন্যানোমিটার হয়ে থাকে, মানে অপেক্ষাকৃত পুরু। এটা 10 থেকে 30 আর ওটা একদম 100 হচ্ছে, তাহলে এটা অপেক্ষাকৃত পুরু হবে, সেটাই। আর ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্যটা একবার দেখে নেবে, এটাই বলা হয়েছে। আর দেখো কি বলছে, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু এবং অন্যান্য গঠনগত অংশ। তাহলে কি, কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সেগুলো হলো কি নিউক্লিয়াস। প্রথমে নিউক্লিয়াস, এটি ক্রোমোজোম ধারণ করে, ক্রোমোজোমের ধারক অংশ হচ্ছে নিউক্লিয়াস, এবং কোষ বিভাজনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। এটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজের নাম একটু আগে বললাম না, বললাম পরের দিন জানতে পারবো, পরের দিন এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ এগুলো। সে আর কি থাকে, আর থাকে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল। এরা কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। সেন্ট্রোজোম কেবল প্রাণীকোষে থাকে, প্রাণীকোষে শুধুমাত্র সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রোজোম পাবে না। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে অবস্থান করে এবং বেমতন্তু সৃষ্টি করে বেম গঠন করে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। ঠিক আছে, এবার রাইবোজোম হচ্ছে এটি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। রাইবোজোম আর কি, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। ঠিক আছে, রাইবোজোমে তাহলে কী কী কাজ, এটি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু, রাইবোজোম কোষ প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। আর মাইটোকন্ড্রিয়া কী করে, একে কোষের শক্তিঘর বলা হয়। এটি এটিপি উৎপাদন করে যা কোষ বিভাজনের জন্য শক্তি সরবরাহ করে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, সেলের পাওয়ার হাউস বলা হয়। এটি কী করে, এটি এটিপি উৎপাদন করে যা কোষ বিভাজনের জন্য শক্তি সরবরাহ করে থাকে। এরপর আমরা কি দেখব, দেখো কোষ বিভাজনের তাৎপর্য কি, প্রধান তাৎপর্য বৃদ্ধি। দেখো কি বলছে, জীবদেহের বৃদ্ধির জন্য কোষ বিভাজন হয়। কোষ বিভাজিত হয়ে কোষের সংখ্যায় বাড়ে, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে। ক্ষয়পূরণ কি বলছে, আঘাতপ্রাপ্ত স্থানের মেরামতির জন্য কি হয়, দেখবে সেল বিভাজিত হয়ে থাকে। ঠিক আছে, প্রজনন কি, কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবদের বংশবিস্তার ঘটে। প্রজনন হচ্ছে কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবদের বংশবিস্তার ঘটে থাকে। এছাড়া রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্য কোষ বিভাজিত হয়। এছাড়া কী হয়, রেণু উৎপাদন, গ্যামেট উৎপাদনের জন্য কিন্তু সেল ডিভিশন হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখব আমরা কি, কোষ বিভাজনের প্রকারভেদ সম্বন্ধে কি দেখব। দেখো কি বলছে, উদ্ভিদ ও প্রাণী দেহে 3 রকমের কোষ বিভাজন দেখা যায়। যথা প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস। বলতে পারে অ্যামাইটোসিস কি, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন এটারই অপর নাম। পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস। আর হ্রাস বিভাজন বা মিওসিস। হ্রাস বিভাজন মানে কেন বলছে, দেখো হ্রাস বিভাজন বলছে কারণ মিওসিসে হ্রাস হয়। সেল ডিভিশন করার সময় কি হাফ হয়, হাফ তো হয় শুনলাম, কিন্তু হাফ কী হয়, হাফ এই যে ক্রোমোজোম নাম্বার, যেটা ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়। ঠিক আছে, তাই এটাকে বলে থাকছে হ্রাস বিভাজন বা মিওসিস। আর পরোক্ষ কোষ বিভাজন বা বলা হয়ে থাকে কি, মাইটোসিস। এবার তাহলে কি দেখব আমরা, এবার দেখব অ্যামাইটোসিস। প্রথমে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস সম্বন্ধে আমরা জানব। কি বলছে দেখো, বলছে অ্যামাইটোসিস কি, যে সরলতম প্রক্রিয়া, এটা কিন্তু একটা সরলতম প্রক্রিয়া, এটার মধ্যে কোনো জটিল ভাব নেই। কি বলছে দেখো, যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, বুঝতে পারছো, নিউক্লিয় পর্দারও অবলুপ্তি ঘটাচ্ছে না, নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম, বেমতন্তু গঠন ব্যতিরেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে।
তাকে অ্যামাইটোসিস বলে। অ্যামাইটোসিস কি, যে সরলতম প্রক্রিয়ায় কোনো একটি জনিত্রী কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে কী করছে, ক্রোমোজোম ও বেমতন্তু গঠন ব্যতি রেখে, ক্রোমোজোম বেমতন্তু গঠন না করে কী করছে, দেখো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, তাকে বলছি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোথায় হয়? এই প্রকার কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবদের দেহে দেখা যায়। এটা কিভাবে হয় দেখো, অ্যামাইটোসিসটা কীভাবে হয় দেখো, অ্যামাইটোসিসটা যেভাবে হয়, যে সরলতম প্রক্রিয়ায় বলছে জনিত্রী কোষ দেখো নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে কী করে, ক্রোমোজোম বেমতন্তু গঠন ব্যতি রেখে নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে সরাসরি বিভাজন করে, তাকে বলা হয় কি, অ্যামাইটোসিস। তাহলে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কীরকমভাবে হয় দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখো প্রথমে এই দেখো জনিত্রী কোষ দেখো সাইটোপ্লাজম, এভাবে জনিত্রী কোষ থেকে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সাইটোপ্লাজমের এভাবে বিভাজন হওয়ার পর কী হয় দেখো, নিউক্লিয়াসের বিভাজন হয়। সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এরা কি হয়, একসাথে বিভাজিত হয়ে কি করে দেখো, এরকমভাবে দেখো এই যে অপত্য কোষ সৃষ্টির আগের এই স্টেপটা প্রথম তারা করে থাকে, এরপর কি করে, এরপর তারা অপত্য কোষ সৃষ্টি করে। এইভাবে নিউক্লিয়াস, এই দেখো নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে, এরপর কি হয়, এরপর হয় কি, এই মাঝখান থেকে এই জায়গাটা এরকমভাবে কাট হয়ে যায়, এভাবে কাট হয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণ দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে এবং দুটি আলাদা সেল সৃষ্টি করে নিউক্লিয়াসের পাশাপাশি। এই দুটোকে বলা হয় কি, অপত্য কোষ। এটা কি অ্যামাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে। এটা হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় যে সমস্ত আর কি এককোষী প্রাণী রয়েছে, মানে ধরো ব্যাকটেরিয়া, ইস্ট এদের ক্ষেত্রে, অ্যামিবা এদের ক্ষেত্রে দেখা যায় অ্যামাইটোসিস ডিভিশনটা, ঠিক আছে। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব যে মাইটোসিস কি, যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। মাইটোসিসকে দেখবে বলা হয়ে থাকে সদৃশ্য বিভাজন। কেন বলা হয়ে থাকে দেখো, যে জটিল এটা কিন্তু জটিল প্রক্রিয়া, একটা জটিল ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু কি হয় দেখো, দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এগুলো কি হয় না, একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটি অপত্য যে কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় কি, মাইটোসিস। তাকে বলা হয়ে থাকে মাইটোসিস, সম আকৃতি, সমগুণ। তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে যে সম আকৃতি, সমগুণ, সমসংখ্যক, সংখ্যায় সমান, একই রকম আর কি একই আকৃতি, সবই কিন্তু একই রকম হয়ে থাকে, কি দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয়ে থাকে কি, মাইটোসিস। ঠিক আছে, এবার মাইটোসিসটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হয়। স্থান হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রধান স্থান হলো উদ্ভিদ প্রাণীর দেহ মাতৃকোষ। কোথায় কোথায় হয়, উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষে হয়, বিশেষ করে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে যে অংশটা বেড়ে উঠছে, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগে হয়, বর্ধনশীল পাতায়, ভ্রূণমূল মুকুলে, আর কি হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়, কাণ্ড ও মূলের বিশেষ ধরনের ভাজক কলায়, উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে এবং দেহের বৃদ্ধির সূচনা থেকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত এগুলো হয়ে থাকে। আর কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির সময় এবং অঙ্গজ জনন ও অযৌন জননের সময় এগুলো হয়ে থাকে। এটার স্থান হচ্ছে, মাইটোসিসের স্থান হচ্ছে এই জায়গাগুলি, ঠিক আছে। এরপর বৈশিষ্ট্য দেখার আগে চটপট চলো একবার আমরা ছবিটার দিকে ফোকাস করে নিই, যে কিভাবে মাইটোসিস সেল ডিভিশনটা হয়ে থাকে, ঠিক আছে। দেখো তাহলে কি বলছি, দেখো মাইটোসিস ডিভিশনে কীরকম হচ্ছে, দেখো এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে, এটা এই যে সেলটা রয়েছে, এটা হচ্ছে জনিত্রী কোষ, ঠিক আছে। এটা জনিত্রী কোষ, এটা কি, এটা হচ্ছে জনিত্রী কোষ। এরপর কি দেখো, জনিত্রী কোষটা কি দেখে, জনিত্রী কোষটা থাকে 2n সংখ্যক থাকছে। এবার 2n থেকে কি হচ্ছে, মাইটোসিস ডিভিশনটা এমনই ডিভিশন, এখান থেকে আবার যে সেলগুলো তৈরি হচ্ছে, এই যে অপত্য কোষ বলছি আমরা এগুলোকে, এই যে অপত্য কোষ দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু 2n করে করে হচ্ছে। এগুলো কিন্তু সেল ডিভিশনের পরে কি হচ্ছে, 2n। এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলি কি না, এগুলোকে আমরা বলে থাকি অপত্য কোষ। এগুলোকে আমরা বলছি কি না, অপত্য কোষ। এগুলো হচ্ছে আমাদের অপত্য কোষ। এই যে দেখো 2n আর এই যে 2n, এই যেগুলো তৈরি হলো, এই দুটো সেল হচ্ছে কি অপত্য কোষ, ঠিক আছে।
এগুলো হচ্ছে অপত্য কোষ। তাহলে বুঝতে পারলে যে জনিত্রী কোষটা কী হয়, জনিত্রী কোষটাও 2n থাকে, অপত্য কোষেরাও কী হয় 2n করে তৈরি হয়। ঠিক আছে, এরপর দেখে নিই চলো, এরপর দেখে নেব আমরা বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্য কি, যে দেখো মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, একটা জনিত্রী কোষ থেকে তৈরি হয় দুটো অপত্য কোষ। বৈশিষ্ট্য কি না, মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই প্রকার কোষ বিভাজন মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই কারণে মাইটোসিসকে বলা হয়ে থাকে কি সদৃশ্য বিভাজন, যেটা আমরা একটু আগেই বললাম। এই প্রকার কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়। পরে কি হয়, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই প্রকার কোষ বিভাজনের প্রধান তাৎপর্য হলো জীবদেহের বৃদ্ধি ঘটানো। এর প্রধান তাৎপর্য কি, জীবদেহের বৃদ্ধি ঘটানো। মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলার কারণ, মাইটোসিস কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ থেকে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ায় মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলে। মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন, এটা কিন্তু অবশ্যই পড়বে। এরপর আমরা কি দেখব, এরপর দেখব আমরা মিওসিস। মিওসিস কি, যে বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন হবে, প্রথমবারে কি হবে নিউক্লিয়াসটি হ্রাস বিভাজন, এবং পরে হবে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন। পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সহ 4টি অপত্য কোষ বা জনন কোষ বা গ্যামেট সৃষ্টি করে, তাকে বলা হয় কি মিওসিস। একটি সেল, ওই সেলটি অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে দুবার বিভাজিত হবে। কীরকম, প্রথমবারে দুবার তৈরি হবে, তারপরে বারে তৈরি হবে কি, তারপরে হবে 4টি, তারপরে বার পরপর 4টি হবে। কীরকমভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, তার আগে দেখো যে স্থান, এর স্থান হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষে জনন কোষ সৃষ্টির সময় ঘটে, যেমন মস, ফার্ন ইত্যাদি রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময়ে ঘটে থাকে। আর কি হয়, উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে ও ডিম্বাশয় ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে ঘটে থাকে, এবং প্রাণীদের শুক্রাশয় প্রথমে স্পার্মাটোসাইট এবং পরে ডিম্বাশয়ে কী হয় প্রাথমিক উসাইট ঘটে। এগুলো হচ্ছে মিওসিসের স্থান। কোথায়, জনন মাতৃকোষে হয়, কোষ সৃষ্টির সময় ঘটে। আর কি হয়, মস, ফার্ন এগুলো রেণু মাতৃকোষে রেণু সৃষ্টির সময় ঘটে একই রকম। আর কি, উচ্চ শ্রেণীর উদ্ভিদে পরাগধানীর পরাগরেণু মাতৃকোষে হয়, ডিম্বাশয়ে ডিম্বক মধ্যস্থ ডিম্বাণু মাতৃকোষে ঘটে থাকে, প্রাণীদের শুক্রাশয়ে ডিম্বাশয়ে ঘটে। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা যেটা দেখব যে এবার চটপট চলো দেখে নিই যে মিওসিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি হবে মিওসিসে সবার প্রথমে যেটা হচ্ছে, যেটা যে এই দেখো 2n, এই যে 2n দেখতে পাচ্ছ, সেলটা 2n রয়েছে। এটা কি, এটা হচ্ছে জনিত্রী কোষ। আগেই বলেছি যে এটা কি, এটা হচ্ছে জনিত্রী কোষ। জনিত্রী কোষটা কি আছে দেখছো, জনিত্রী কোষ আছে 2n। এরপর এখান থেকে কি হবে, দেখো প্রথমবারে কিন্তু হবে কি হ্রাস বিভাজন। হ্রাস বিভাজনে কি হবে, 2nটা ভেঙে গিয়ে তৈরি করবে n। কি তৈরি করবে, এগুলো হ্যাপ্লয়েড। কি তৈরি করছে, এন তৈরি করছে। এটা হ্রাস বিভাজন প্রক্রিয়াতে হচ্ছে, এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি হ্রাস বিভাজন। ঠিক আছে, এটাকে আমরা বললাম হ্রাস বিভাজন। এরপর কি হবে দেখো, এই যে এন হলো, এরপর এনটা কিন্তু এবার রিপিট হবে। এনটা আবার এরপর যে 4টা বললাম যে কোষ সৃষ্টি হচ্ছে, এখানে দেখো এখান থেকে দুটো, এখান থেকেও আসবে ঠিক দুটো। ঠিক আছে, দুটো করে আসছে। এটা কি, এটাও সংখ্যা এন, এটাও এন, এটাও এন, এটাও এন। এগুলো কি, এগুলো হলো, এই পদ্ধতিটা হচ্ছে কি, এটা হলো সদৃশ্য বিভাজন, মানে যেটা মাইটোসিসে ঘটলো। মাইটোসিসে যেরকম দেখলাম ঠিক সেই রকম সমবিভাজন হলো। এটাকে আমরা বলে থাকছি কি, এটাকে আমরা বলছি তোমার সদৃশ্য বিভাজন। এটাকে বলবো আমরা সদৃশ্য বিভাজন। ঠিক আছে, এরপর দেখো তাহলে এর বৈশিষ্ট্যটা কি, এরপর আমরা দেখে নিই চলো। দেখো
বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলছে যে এই প্রক্রিয়াটি প্রধানত জনন মাতৃকোষে ঘটে, যেটা বললো। এই প্রক্রিয়াটি একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্যকোষ সৃষ্টি করবে, একটি ডিপ্লয়েড থেকে 4টি হ্যাপ্লয়েড সৃষ্টি করবে। এই প্রক্রিয়ায় অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, মাতৃকোষের অর্ধেক হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষটি 2 দফায় বিভাজিত হয়। প্রথমটি হ্রাস বিভাজন হয় এবং পরেরটি কী হয়, সদৃশ্য বিভাজন হয়। মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণ, এটা কিন্তু অবশ্যই করবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, দেখো কেন বলা হয় না, মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে অর্ধেক হয়ে যাওয়ার জন্য, দেখো 2n ছিল, হয়ে গেল কি n হয়ে যাওয়ার জন্য একে বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো আমরা কোষ চক্র বা সেল সাইকেল। প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষেরও জীবনচক্র আছে। কোষের এই জীবনচক্র বিভাজন ও অবিভাজন এই দুটি ঘটনার মধ্যে আবর্তিত হতে থাকে। বিভাজন আর অবিভাজন এই দুটি ঘটনার মধ্যে আবর্তিত হতে থাকে। জনিত্রী কোষের বিভাজনের মধ্যে দিয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। জনিত্রী কোষ বিভাজনের মাধ্যমে অপত্য কোষের সৃষ্টি হয়, নিউ সেলের একটা সৃষ্টি হয়। অপত্য কোষের মৃত্যুর পর তার জীবনাবসান হয়। তারপর কি, কোষের সত্তা অর্জন ও বিলোপ যেহেতু কোষ বিভাজন দ্বারা ঘটে, কোষের সত্তা অর্জন আর বিলোপ এগুলো যেহেতু কোষ বিভাজন দ্বারা ঘটে থাকে, সেহেতু একে কোষ চক্র বা সেল সাইকেল বলে। সেল সাইকেলের সংজ্ঞাটা আমরা ভালো করে দেখব। এটা কিন্তু সেল সাইকেলের প্রকৃত আমরা যে একটা কি বলবো ধারণা এখান থেকে ভালোভাবে পাচ্ছি না। তাই এরপরে আমরা দেখি, নজর দিই এরপরে কি আছে। কি বলছে দেখো, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের বিভিন্ন জায়গায় কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের বিভিন্ন জায়গায় কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। এই স্থানগুলিকে কী বলে, চেক পয়েন্ট বলে এগুলোকে। চেক পয়েন্ট প্রধানত 3টি, G1S, G2M আর M চেক পয়েন্ট। মানে চেক পয়েন্টটা কীরকম হয়, G1S হয়, G2M হয় আর M চেক পয়েন্ট। এটা আমি দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে। চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন ও সিডিকে হচ্ছে কি সাইক্লিন নির্ভরশীল উৎসেচক। ঠিক আছে, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এরকম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এরকম একটা উৎসেচক থাকে, সাইক্লিন নির্ভরশীল উৎসেচক এর বাংলা। ঠিক আছে, তাহলে কি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্র যখন একটা সেল, দাঁড়াও দেখো একটা কথা বলি, কোষচক্র হওয়ার আগে যে শর্তটা মানতে হয়, কোষচক্রকে কয়েকটা পরীক্ষা দিয়ে তবে কোষচক্রটা হয়ে পড়ে নতুন সেল সে সৃষ্টি করতে পারে। কিন্তু কোষচক্র তখনই হবে ঠিকভাবে যদি সে পরপর পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে। মানে কি, তুমি যেমন ক্লাস 1টা উত্তীর্ণ হওয়ার পর 2-এ উঠেছো, 2-এর পর 3-তে, 3-র পর 4-এ, এগুলো পরপর তুমি পাস করে গিয়ে পর তো তুমি উঠেছো, এখন তুমি 10-এ পড়ছো। ঠিক সেই রকমই কোষচক্রেও সেম হয়। কোষচক্রে কি হয়, ওরা ওই রকম চেক পয়েন্ট রয়েছে, চেক পয়েন্টে ওদের চেক হয়, যদি সেলটা ঠিক থাকে তাহলে সে পরবর্তী ধাপ এগিয়ে যায়, এগিয়ে গিয়ে সে সেল ডিভিশনের জন্য সে সুযোগ পায়। ঠিক আছে, তাহলে চেক পয়েন্টের কাজই এরকম, যদি সে ঠিকমতোভাবে কোষের যে নির্দিষ্ট নিয়মগুলি, যে শর্তগুলো পূরণ করা প্রয়োজন সেগুলো যদি পূরণ করতে পারে সে, তাহলে কি হয়, তাহলে সে পরবর্তী এক ধাপ এগিয়ে যায়। এরকমভাবে পরপর ধাপগুলো এগিয়ে যাওয়ার পর কি হয়, সেল ডিভিশন হয়। চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন ও সাইক্লিন নামক এক ধরনের উৎসেচক। তাহলে দেখিনি এবার সংজ্ঞাটা কি। কোষচক্রের সংজ্ঞা হলো কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার আবর্তনকে বলা হয় কোষচক্র। কোষচক্র কি, কোষের বৃদ্ধি হবে, বৃদ্ধির পর বৃদ্ধির থেকে যে বিভাজনের যে বিভিন্ন দশা তাকে অতিক্রম করতে হয় সেটাকে বলা হলো তার আবর্তন। সেই যে আবর্তনটা, এটাকে বলা হচ্ছে কি সেল সাইকেল বা কোষচক্র। তো দেখো, এই যে দেখছি আমরা সেল সাইকেলের মধ্যে দেখো দুটো ফেজ আমরা দেখতে পাচ্ছি। কি দেখো, একটা হচ্ছে ইন্টারফেজ। এই দেখো এখান থেকে G1 থেকে স্টার্ট হয়েছে G2 পর্যন্ত, এটা একটা ফেজ, এটাকে বলা হচ্ছে কি ইন্টারফেজ। আর এটা হচ্ছে কি, এটা হলো মাইটোটিক ফেজ, এই অংশটাকে বলা হচ্ছে কি মাইটোটিক ফেজ। এরপর দেখো মাইটোটিক ফেজে দেখতে পাচ্ছি এই যে 4টা পরপর দাগ দিয়ে রেখেছি, এগুলো হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, PMAT পরপর, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এই দেখো G1, এটা হলো G1 দশা, এটা হচ্ছে G1 দশা। ঠিক আছে, এই দশাটার নাম হলো কি, এটার নাম হলো G1 দশা, এটা G1 দশা। এটা হচ্ছে S দশা,
এই দশাটা হচ্ছে এস দশা এস, আর এটা হলো কি, এটা হলো G2, এটা হচ্ছে কি দশা, এই দশার নাম হলো G2 দশা, এটা হচ্ছে G2 দশা। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, বলছে যেটা যে কোথায় কোথায় চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্টগুলো সাধারণত যেটা থাকে G1S-এ থাকে, মানে এই যে G1S এই পয়েন্টে থাকে চেক পয়েন্ট একটা, এইখানে থাকে একটা চেক পয়েন্ট, এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা, এই যে G1S এখানে মাঝখানে থেকে চেক পয়েন্ট একটা অপেক্ষা করে। আবার কোথায় থাকে, থাকে G2M, এই G2M এর মাঝখানে থাকে একটা চেক পয়েন্ট, এইখানে থাকবে একটা চেক পয়েন্ট এখানে। ঠিক আছে, এখানে একটা চেক পয়েন্ট, এখানে চেক পয়েন্ট, আর কোথায় থাকে, আর একটা থাকে যেটা এম চেক পয়েন্ট, এটা হলো এম চেক পয়েন্ট, এটা হচ্ছে এম চেক পয়েন্ট। ঠিক আছে, এরপর দেখো কীরকম হয় ঘটনাটা তোমাদের বলি, যে এই যে ইন্টারফেস যখন কোনো একটা সেল এখান থেকে স্টার্ট হয়, ঢুকে গেল এখানে, এখানে ঢোকার পর এই যে এন্ট্রি হলো এখানে সেলটা, এখানে ঢোকার পর সে কী হবে না, সে প্রথমে G1 দশা যেটা আছে, G1 দশাটা সে কী করবে, প্রথমে G1 দশায় আসবে, G1 দশার পর যখন সে চেক পয়েন্ট পেলো, এসে সে যদি সেই যেগুলো তার মধ্যে আবশ্যিক থাকাটা, যেগুলো শর্ত পূরণগুলো তার প্রয়োজন পরবর্তীতে আসার জন্য, তখন সে শর্তগুলো যদি সে পূরণ করতে পারে, তাহলে সে চেক পয়েন্ট ক্রস করতে পারবে, G1S চেক পয়েন্ট তখন সে ক্রস করতে পারলো। ঠিক আছে, হয়তো সে এখানে উত্তীর্ণ হয়েও গেল, কিন্তু তারপরে আবার সে যদি G2-তে এসে G2M এর এখানে চেক পয়েন্টে এসে যখন হয়তো দেখলো সেলটা এখনও পর্যন্ত রেডি নয় মাইটোটিক ফেজে যাওয়ার জন্য, যখন দেখবে সে রেডি নয়, তখন আবার সেখান থেকে তাকে কী করা হবে, এখান থেকে তাকে আউট করে দেওয়া হবে। এরপর সে আর আগাতে পারবে না, এখানেই সে থেমে যাবে, এখান থেকে তার ওইখানেই তার সেখানে সেলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই চেক পয়েন্টটা সে অতিক্রম করতে না পারলে সে তখন আর প্রথম কথা এখানে যাবে, এখানে অতিক্রম করতে পারলে G2M-এ যাবে, G2M যদি অতিক্রম করতে পারে তাহলে M-এ যাবে, কিন্তু যদি না পারে তাহলে কিন্তু তা সম্ভব না। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, দেখো বুঝতে পারছো যেটা, যে দেখো ইন্টারফেজ কি বলছে না, এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না, এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। এই সময় ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে কিন্তু বিভাজন চলে না, ইন্টারফেজে তার প্রস্তুতি পর্ব চলে, সে রেডি হয় সেল বিভাজনের জন্য। এই সময় কি হয়, ডিএনএ আরএনএ ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংগঠিত হয়। ইন্টারফেজে 3টি দশা ঘটতে দেখা যায়, কি কি, G1 দশা বা গ্রোথ 1 দশা। গ্রোথ 1-এ কি হয়, আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হয়। তাহলে যেটা G1 বা গ্রোথ 1, এই গ্রোথ 1-এ তার কি হয়, গ্রোথ 1-এ হয় যেটা আরএনএ হবে, আরএনএ অ্যান্ড প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ হচ্ছে আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হচ্ছে এখানে, আরএনএ প্রোটিন সংশ্লেষ এখানে হচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, এস বা সংশ্লেষণ দশা, এখানে কিন্তু শুধুমাত্র ডিএনএ, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যেটা, এখানে হচ্ছে ডিএনএর সংশ্লেষণ হচ্ছে, প্রথমে আরএনএ হবে, আরএনএর পর হবে ডিএনএর সংশ্লেষণ, আরএনএ আর প্রোটিনের সংশ্লেষণ হবে একসাথে G1-এ, এসে থাকবে শুধুমাত্র ডিএনএ। আর G2-তে কি হবে, G2 হলো এই দশা চরম বিপাকীয় সক্রিয়তা গ্রহণ করে। এ কি করে, G2 দশা, এই দশাটা হচ্ছে চরম বিপাকীয় সক্রিয়তা, চরম বিপাকীয় সক্রিয়তা, চরম বিপাকীয় সক্রিয়তা দেখায়। এ কী করে, চরম বিপাকীয় সক্রিয়তা দেখায়। কী হচ্ছে দেখো না, বলছে G2 দশা বা গ্রোথ 2 দশাতে, এই দশায় কী হচ্ছে, এই দশায় সক্রিয়তা দেখানোর পর বলছে কি, যে G0 দশা হলো কোষ চক্রটি থেমে যায়। G0 দশাতে, এই যে দেখো এখানে আমি লিখেছি G0 দশা যেটা, এই দেখো G0 দশা, এই G0 দশাতে কি হয়, কোষ চক্রটি থেমে যায়। ঠিক আছে, G1, এটি G1 দশায় অবস্থান করে, এটি G1 দশায় অবস্থান করে। স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা G0 দশায় অবস্থান করে। স্নায়ুকোষ আর লোহিত রক্তকণিকা কী করে, যেগুলো আমাদের এই যে নিউরন, ঠিক আছে, এই নিউরন আর যেটা আরবিসি, এগুলো কি হয়, G0 দশায় অবস্থান করে। ঠিক আছে, G0 দশায় এগুলো অবস্থান করে থাকে। দেখো স্নায়ুকোষ পেশিকোষ পরিণত লোহিত রক্তকণিকার কোনো বিভাজন হয় না। দেখো নিচে লিখে দেওয়া আছে যে স্নায়ুকোষ পেশিকোষ পরিণত লোহিত রক্তকণিকার কোষে কিন্তু কোনো বিভাজন হয় না। এরপর আমরা কি দেখব, এরপর আমরা যেটা সম্বন্ধে দেখব মাইটোটিক ফেজ সম্বন্ধে। মাইটোটিক ফেজ কি বলেছে দেখো, ইন্টারফেজ দশার পর মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা শুরু হয়। কি হয়, ইন্টারফেজ দশাটা হওয়ার পর
ইন্টারফেজ দশা পরিক্রমণ হয়ে যাওয়ার পর ইন্টারফেজ দশা যখন হয়ে যায়, ইন্টারফেজ দশার পরে কি হয়, ইন্টারফেজ দশার পরে না কি হয়, মাইটোটিক ফেজ চলে আসে। মাইটোটিক ফেজ এসে, এই যে মাইটোটিক ফেজ দেখতে পাচ্ছ, মাইটোটিক ফেজ এসে কী হয়, মাইটোটিক ফেজ প্রথম বিভাজন দশা শুরু হয়। এটি 4টি দশায় বিভক্ত, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, পরপর 4টি দশা। কোষচক্রের গুরুত্বটা দেখে নিই, চলো এবার ঝটপট। কী বলছে, কোষচক্র অত্যন্ত জটিল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, কোষচক্র কি অত্যন্ত জটিল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। নিয়ন্ত্রিত কোষ বিভাজন ডিএনএ, আরএনএ বিভিন্ন উৎসেচক পরিবেশের শর্তের উপর নির্ভর করে। এই শর্তগুলি কোষচক্র নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে G0, G1, S, G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হয়। প্রথমেই কিন্তু ক্যান্সার হয়ে যায় না, টিউমার ম্যালিগন্যান্ট আকার ধারণ করলেই তবেই কিন্তু ক্যান্সারের সৃষ্টি হয়। পেশিকোষ ও স্নায়ুকোষ কখনো বিভাজিত হয় না। পেশিকোষ, স্নায়ুকোষ কখনো বিভাজিত হয় না। তারা G0 দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। তারা কি করে, তারা G0 দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এগুলো দেখলে তোমরা কোষচক্রের গুরুত্ব সম্বন্ধে দেখে নিলে। এই পড়াটা চেষ্টা করবে আজকেই করে নেওয়ার, আজকেই করতে হবে। ঠিক আছে, আজকে পড়াটা করে নেবে। আজকে পড়াটা করে নেওয়ার পর তোমরা কি করবে, তোমরা এই যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, এই জায়গাগুলো তোমরা একটা ছোট্ট করে নোট বানিয়ে নেবে। ঠিক আছে, পড়ার পাশাপাশি কিন্তু অবশ্যই খাতা পেনটা রেডি রেখো। কারণ কি, পড়ার পাশাপাশি তোমাদেরকে এদিকে যেমন পড়বে, ঠিক তেমনই ওইদিকে কিন্তু শর্ট নোটটা তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, যদি শর্ট নোটটা রেডি করে রাখো তাহলে কী হবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কী সুবিধা হবে, ওই শর্ট নোটটা একবার রিভিশন করে গেলেই হবে। এত বড় বড় লাইন, এত কিছু পড়তে তোমাদের হবে না। ঠিক আছে, এই জায়গাগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম, সেই জায়গাগুলো দেখে অবশ্যই একবার পড়ে নেবে। ঠিক আছে, একবার করে খুব ভালো করে পড়ে নিয়ে শর্ট নোটটা রেডি করে নাও। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রচুর ধৈর্য আছে, তোমরা পারবে, অবশ্যই পারবে তোমরা। ঠিক আছে, তো তোমরা লেগে থাকো, একসাথে থাকি। চলো আমরা আর কি, এই ভিডিওটা পুরোটা দেখার পর কী করবে, তোমরা যেগুলো বললাম শর্ট নোট বানিয়ে নেবে, আর চেষ্টা করবে এগুলোর সম্বন্ধে কোনো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার, যদি পারো তো, কিংবা এটা পড়াটা করে নাও। পরের দিন আমরা কি পড়বো, পরের দিন আমরা পড়বো মাইটোসিস, মিওসিস। এই যে আছে মাইটোসিস আর এই যে মিওসিস, এই দুটো পরের দিন আমরা পড়বো। ঠিক আছে, তাহলে পরের দিনের ভিডিওতে চোখ রাখো। আর আজকের ভিডিওতে আমি যা যা পড়ালাম এগুলো সব পড়াগুলো করে নাও। আজ এই পর্যন্তই রাখছি, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।